যুদ্ধবিমানে শক্তি বাড়াচ্ছে তেহরান, খামেনির নতুন সামরিক কৌশল। মধ্যপ্রাচ্যের সামরিক প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় এসেছে ইরানের সামরিক শক্তি। সম্প্রতি দেশটির আকাশসীমায় রাশিয়ার তৈরি পুরনো হলেও কার্যকর মিগ যুদ্ধবিমানের উড্ডয়ন আন্তর্জাতিক মহলে জল্পনার সৃষ্টি করেছে। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা এটিকে রাশিয়ার পক্ষ থেকে সামরিক ভারসাম্যের খেলায় ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ চাল হিসেবে দেখছেন। যদিও আন্তর্জাতিক কোনো স্বাধীন সূত্র এই তথ্যের সত্যতা নিশ্চিত করেনি, তবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম এই নতুন মিগ-29 যুদ্ধবিমানের উড্ডয়নের খবর নিশ্চিত করেছে। রাশিয়ার সঙ্গে তেহরানের সামরিক লেনদেন। ইরান বেশ কয়েক বছর ধরেই তার বিমান বাহিনীর আধুনিকায়নের জন্য চেষ্টা চালিয়ে আসছে। প্রাথমিকভাবে তেহরান রাশিয়া থেকে প্রায় 36 থেকে 48টি অত্যাধুনিক সু-35S সিরিজের যুদ্ধবিমান কেনার আগ্রহ দেখিয়েছিল। তবে ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার নিজস্ব সামরিক চাহিদা বৃদ্ধি পাওয়ায় সেই সরবরাহ প্রক্রিয়া বর্তমানে কিছুটা বিলম্বিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই বিলম্বিত পরিস্থিতিতে সাময়িক সমাধান হিসেবে রাশিয়া তাৎক্ষণিকভাবে কিছু মিগ-29 যুদ্ধবিমান সরবরাহ করেছে বলে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম ও সামরিক গবেষণা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে। এই যুদ্ধবিমানগুলো ইরানের বিমান বাহিনীর পুরাতন প্ল্যাটফর্মগুলোর কার্যকারিতা সাময়িকভাবে বাড়াতে সাহায্য করবে। এছাড়াও ইরান বন্ধুরাষ্ট্র চীনের কাছ থেকে অজানা সংখ্যক J-10CE সিরিজের যুদ্ধবিমান ক্রয়ের বিষয়েও আগ্রহী বলে খবর প্রকাশিত হলেও এই বিষয়ে তেহরান বা বেইজিং কোনো পক্ষই আনুষ্ঠানিক মন্তব্য করেনি। সাম্প্রতিককালে ইসরায়েলের সঙ্গে ইরানের স্বল্পমেয়াদী সংঘাতের সময় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কিছু সীমাবদ্ধতা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নজরে আসে। সংঘাত চলাকালে কিছু প্রতিরক্ষা ব্যবস্থা সাময়িকভাবে কার্যকারিতা হারায় বলে বিভিন্ন রিপোর্টে উল্লেখ করা হয়। এই অভিজ্ঞতায় ইরানকে তার বিমান বাহিনী এবং আকাশ প্রতিরক্ষা কাঠামো পুনর্বিন্যাস ও প্রযুক্তিগত ঘাটতিগুলো জরুরি ভিত্তিতে মূল্যায়নের প্রয়োজনীয়তা অনুভব করতে শিখিয়েছে। এর ফলস্বরূপ দেশটি এখন তার বন্ধুভাবাপন্ন দেশগুলোর, বিশেষত রাশিয়া ও চীনের কাছ থেকে দ্রুততার সঙ্গে শতাধিক যুদ্ধবিমান এবং অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহের দিকে জোর দিয়েছে। বর্তমানে ইরানের হাতে সংখ্যাগতভাবে প্রায় 1000-এর কাছাকাছি যুদ্ধবিমান থাকলেও এর অধিকাংশই 1960 থেকে 1980-এর দশকের অত্যন্ত পুরনো প্রযুক্তির উপর নির্ভরশীল। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক অবরোধের কারণে ইরান গত কয়েক দশকে নতুন প্রজন্মের কোনো যুদ্ধবিমান বা এরিয়াল সিস্টেম সংগ্রহ করতে পারেনি। এয়ারফ্রেমের পুরনো প্রযুক্তি, খুচরা যন্ত্রাংশের অভাব এবং ইঞ্জিন প্রযুক্তির ঘাটতি, এসব কারণে ইরানের বর্তমান বিমানবহর আধুনিক যুদ্ধক্ষেত্রের জন্য অনেকটাই পিছিয়ে আছে। তবে বিমান বাহিনীর ফিক্সড এয়ার উইংস সক্ষমতার দিক থেকে পিছিয়ে থাকলেও ইরান নিজস্ব প্রযুক্তির কমব্যাট ড্রোন এবং মিসাইল প্রযুক্তিতে নজর কাড়া অগ্রগতি অর্জন করেছে। এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এখন ইরানের সামরিক শক্তির মেরুদণ্ড হিসেবে কাজ করছে। ইরানের সর্বোচ্চ নেতা খামেনির সহযোগী পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছেন। একই সময় তিনি ভেনেজুয়েলার প্রতি সমর্থনও প্রকাশ করেছেন। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, ক্যারিবিয়ান এলাকায় মার্কিন যুক্তরাষ্ট্র গুন্ডামি এবং আগ্রাসন চালাচ্ছে এবং এটি মেনে নেওয়া হবে না। সর্বাত্মক যুদ্ধের সম্ভাবনায় ইরান কি ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে? এটি এখন আন্তর্জাতিক নজরের কেন্দ্রবিন্দু। ট্রাম্প প্রশাসনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরান ভেনেজুয়েলার সমর্থনে দৃঢ় অবস্থান নিয়েছে। আরাঘচি ভেনেজুয়েলার কর্মকর্তার সঙ্গে ফোনে কথা বলার সময় স্পষ্ট করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এই দেশের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তি প্রয়োগের হুমকি মৌলিক নীতির লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ। আরাঘচি বলেন, এটি আন্তর্জাতিক আইনের নিয়ম এবং জাতিসংঘের সনদ লঙ্ঘন করে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন, আমেরিকার আগ্রাসী একতরফাবাদের বিরুদ্ধে জাতিসংঘের নীতি ও উদ্দেশ্য রক্ষা করতে। ইরান বলেছে, তারা অঞ্চল ও আন্তর্জাতিক আইন রক্ষায় দৃঢ়। আরাঘচি ক্যারিবিয়ান এবং ল্যাটিন আমেরিকায় ইসরায়েলি সরকারের কার্যকলাপকেও উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলের পদক্ষেপ শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি এবং এটি সমর্থনযোগ্য নয়। ইরান শুধু ভেনেজুয়েলাকে সমর্থন দিচ্ছে না, বরং এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য কৌশলগত অবস্থান নিচ্ছে। মার্কিন বনাম ভেনেজুয়েলা। কয়েক দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান অঞ্চলে সবচেয়ে বড় সামরিক উপস্থিতি এবং শক্তি প্রয়োগ চালাচ্ছে।
মার্কিন প্রশাসন ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর বিরুদ্ধে নার্কো সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ তুলেছে। ট্রাম্প প্রশাসন মাদুরোর গ্রেপ্তারের জন্য $50 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছে এবং 10টিরও বেশি মাদক বহনকারী নৌকা এর উপর হামলা চালিয়েছে। মাদুরো সাহস দেখিয়েছেন। তিনি তার অনুসারীদের আহ্বান জানিয়েছেন দেশের প্রতিটি ইঞ্চি রক্ষা করার জন্য প্রস্তুত থাকতে। ইরান এই সাহসকে সমর্থন দিচ্ছে এবং মার্কিন আগ্রাসনের মুখে ভেনেজুয়েলাকে দাঁড় করাচ্ছে। ইরানের এই কৌশল ও শক্তি দেখাচ্ছে যে তারা শুধু নিজস্ব অঞ্চলে নয়, বিশ্বজুড়ে প্রতিপক্ষের আগ্রাসন রোধে সক্রিয়। ইরানের রাজনৈতিক ও কৌশলগত শক্তি ভেনেজুয়েলা এবং অন্যান্য সহযোগী দেশকে নিরাপত্তা এবং সমর্থন দিচ্ছে। মার্কিন আগ্রাসন মোকাবিলায় ইরান প্রমাণ করছে তারা আন্তর্জাতিক ক্ষমতা এবং সামরিক কৌশলের মাধ্যমে সাহায্য করতে প্রস্তুত। এই উত্তেজনার মধ্যে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে তারা সাহসী, শক্তিশালী এবং আন্তর্জাতিক শান্তি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্র যতই চাপ দিক, ইরান এবং তার মিত্ররা স্থির অবস্থানে থাকবে। গাজার যুদ্ধবিরতি ভেঙে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। ইসরায়েল জানায় হামাস যোদ্ধারা প্রথমে গুলি চালিয়েছে, এরপরেই ইসরায়েল স্ট্রাইকস ব্যাক শিরোনামে খবর ছড়িয়ে পড়ে, যেখানে বলা হয় ইসরায়েলি হামলায় অন্তত 21 জন নিহত হয়েছে। হামাস ইসরায়েলের এই আচরণকে বিপজ্জনক উত্তেজনা বলে সতর্ক করেছে। তাদের মতে যুদ্ধ বিমান দিয়ে গাজায় বোমা বর্ষণ করে ইসরায়েল শান্তি চুক্তিকে অমান্য করেছে এবং পরিস্থিতিকে আরও খারাপ করছে। ইসরায়েল আবার বলছে তারা শুধু প্রতিক্রিয়া দেখিয়েছে। তাদের দাবি হামাস যোদ্ধারা প্রথমে আইডিএফ বা ইসরায়েলি সেনাদের দিকে গুলি চালায়, এরপরেই ইসরায়েলি যুদ্ধ বিমান গাজার বিভিন্ন স্থানে হামলা চালায়। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন দিয়েছেন। এক মার্কিন কর্মকর্তা বলেন, হামাসই প্রথমে যুদ্ধবিরতি ভঙ্গ করেছে, সেই কারণেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক পদক্ষেপকে সমর্থন করছে। ইসরায়েলের সেনাবাহিনী জানায় তাদের স্থলবাহিনীর ওপর হামাসের গুলির খবর পাওয়ার পরেই যুদ্ধ বিমান দিয়ে গাজার একাধিক জায়গায় আঘাত হানা হয়। অন্যদিকে হামাস বিবৃতি দিয়ে বলে ইসরায়েল অযৌক্তিকভাবে সামরিক হামলা চালিয়েছে, যা তাদের ভাষায় একটি বিপজ্জনক বৃদ্ধি বা উত্তেজনা বাড়ানোর চেষ্টা। হামাস আরও অভিযোগ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইচ্ছা করেই পরিস্থিতি উত্তপ্ত করে তুলছেন এবং গাজায় সহিংসতা আবার শুরু করতে চাইছেন। ইসরায়েলি কর্মকর্তারা বলেন এই প্রতিশোধমূলক হামলা ছিল হামাসের সশস্ত্র যোদ্ধাদের গুলির জবাব। তারা অভিযোগ করে যে হামাস আইডিএফের ভেতরকার এলাকায় গুলি চালিয়েছে। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে সর্বশেষ হামলায় অন্তত 21 জন নিহত হয়েছে, যার মধ্যে নারী ও শিশুও রয়েছে। এই মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলেও তারা আশঙ্কা করছে। একজন মার্কিন কর্মকর্তা দ্য টাইমস অফ ইসরায়েলকে বলেন ওয়াশিংটন স্পষ্টভাবে ইসরায়েলের পদক্ষেপকে সমর্থন করছে। ওই কর্মকর্তা দাবি করেন হামাসের কার্যক্রম ট্রাম্পের জাতিসংঘ সমর্থনহীন শান্তি প্রস্তাবের প্রতি ক্ষোভ থেকেই ঘটছে। মার্কিন প্রশাসনের আরও দাবি যুদ্ধবিরতি চুক্তি সইয়ের আগে হামাস অস্ত্র সমর্পণের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু হামাস পরিষ্কারভাবে এই দাবি অস্বীকার করেছে। তাদের অভিযোগ যুক্তরাষ্ট্র রাজনৈতিক চাপ দিয়ে তাদের উপর শর্ত চাপিয়ে দিতে চাইছে। হামাস জানায় যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েল ইতোমধ্যে 300 জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। তাদের মতে এই সংখ্যাই প্রমাণ করে কে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। হামাস যুক্তরাষ্ট্রকে আহ্বান জানায় ইসরায়েলকে নিয়ন্ত্রণে আনতে হবে, না হলে পরিস্থিতি আরও খারাপ হবে। তারা মিশর, কাতার এবং তুরস্ককে চুক্তির গ্যারান্টর হিসেবে দায়িত্ব পালনের অনুরোধ জানায়। অন্যদিকে লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতেও নতুন করে ইসরায়েলি হামলা হয়েছে, যদিও সেখানে 1 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধবিরতি চলছে। ইসরায়েল দাবি করে হিজবুল্লাহর দিক থেকেও তাদের সেনাদের ওপর হামলার চেষ্টা হয়েছিল, তাই প্রতিক্রিয়া হিসেবে এসব আঘাত হানা হয়েছে। আইডিএফ দাবি করে তাদের সব হামলাই ছিল প্রতিরক্ষামূলক এবং তাদের স্থলবাহিনীকে রক্ষা করার উদ্দেশ্যে নেওয়া পদক্ষেপ। বিবির শেষ চেষ্টা মনোবল বাড়াতে যখন আইডিএফ নতুন চ্যালেঞ্জের মুখে, ইসরায়েল কি আরও গভীর সামরিক সংকটে পড়ে সেনা হারাচ্ছে? শত শত আইডিএফ ক্যারিয়ার সেনা দ্রুত অবসরের আবেদন করছে। গুরুত্বপূর্ণ ভূমিকা পূরণে হিমশিম খাচ্ছে ইসরায়েল, আর চাপ বাড়ছে বিবির ওপর।
সংকট আরও খারাপ হচ্ছে যখন ইসরায়েল আবারও গাজা যুদ্ধবিরতি ভঙ্গ করেছে। ইসরায়েল এখন এক বড় সামরিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, কারণ শত শত সেনা আগেভাগেই অবসর নিতে চাইছে। শত শত ক্যারিয়ার সেনা, যাদের মধ্যে সিনিয়র অফিসারও আছেন, খুব তাড়াতাড়ি আইডিএফ ছাড়তে আগ্রহী। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে 600 ক্যারিয়ার কর্মী কার্যত পদত্যাগের আবেদন করেছে। ড্রাফট এড়িয়ে যাওয়া, অভ্যন্তরীণ অস্থিরতা এবং গাজায় দীর্ঘমেয়াদী উপস্থিতি, এসব মিলিয়ে আইডিএফ সেনাদের উপর ব্যাপক চাপ তৈরি হয়েছে। যারা পদত্যাগ করতে চাইছে তারা সবাই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিল বলে জানা গেছে। কিছু আইডিএফ সদস্যের অবসর বিলম্বিত করা হয়েছে কারণ তাদের জায়গায় কাউকে খুঁজে পাওয়া যায়নি, এমনটিও রিপোর্টে বলা হয়েছে। আরও একটি বড় সমস্যা হলো আইডিএফের 85% ক্যারিয়ার সদস্য নিম্ন পদে অবসর নেয়, ফলে মাঝারি স্তরের নেতৃত্বে ঘাটতি তৈরি হয়। একজন সিনিয়র আইডিএফ কর্মকর্তা বলেছেন, এই সংকটের মূল কারণ ইসরায়েলের সর্বোচ্চ আদালত পেনশন সুবিধা বাতিল করে দেয়া। আদালতের এই সিদ্ধান্ত মনোবলে আঘাত করেছে, বিশেষ করে যখন গাজা যুদ্ধের পেছনে বিলিয়ন ডলার ব্যয় হয়েছে, যদিও 2/3 সামরিক সরঞ্জাম যুক্তরাষ্ট্র থেকে এসেছে। ইসরায়েলের সামরিক বাহিনী আরও 12,000 সৈন্যের প্রয়োজন বলে জানাচ্ছে, যাতে তারা কার্যক্রম পরিচালনা করতে পারে। ইসরায়েলিরা কি যুদ্ধের ডাকে এড়িয়ে যাচ্ছে? আইডিএফকে আরও সমস্যায় ফেলছে বাধ্যতামূলক সেনাসেবায় ব্যাপক হারে অনীহা। ইসরায়েলি যোগ্য সৈন্যদের মধ্যে ড্রাফট এড়িয়ে যাওয়ার প্রবণতা বাড়ছে। রিপোর্ট অনুযায়ী কমপক্ষে 17,000 ড্রাফট এড়ানো ব্যক্তি আইনজীবীদের সাহায্যে সেনাবাহিনী এড়িয়ে চলছে। আবার অতিরক্ষণশীল ইহুদিদের আলট্রা অর্থোডক্স বাধ্যতামূলক সেনাসেবা থেকে ছাড় দেওয়াও মানববল কমার বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। এই ছাড় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহু ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। বলা হচ্ছে, আলট্রা অর্থোডক্স দলগুলোর সমর্থন পেতে নেতানিয়াহু তাদের এই দাবি মেনে নিয়েছে। আগেভাগে অবসর নেওয়ার পাশাপাশি ইসরায়েল সামরিক বাহিনীতে আত্মহত্যার ভয়াবহ সংকটের মুখোমুখি। রিপোর্টে বলা হয়েছে, গাজা যুদ্ধের পরে শত শত ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছে। ইসরায়েল আবারও যুদ্ধবিরতি ভঙ্গ করেছে। এই ভয়াবহ সংকটের মধ্যে ইসরায়েল হামাসের সঙ্গে করা যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় নতুন করে বিমান হানা চালায়। 19 নভেম্বর ইসরায়েল দাবি করে হামাস বন্দুকধারীরা গুলি চালিয়েছে, এর জবাবেই তারা এসব হামলা চালিয়েছে। ইসরায়েলি হামলায় 25 জন নিহত হয়েছে এবং আইডিএফ দাবি করেছে যে তারা হামাসের সন্ত্রাসী লক্ষ্য বস্তুতে আঘাত করেছে। হামাস এসব অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে ইসরায়েল ইচ্ছা করেই যুদ্ধবিরতি ভাঙতে চাইছে। তেহরানের কণ্ঠে আজ এক নতুন বার্তা, এ যেন কূটনীতির আড়ালে বাজছে যুদ্ধের ঢোল। ইরান বলছে, মধ্যপ্রাচ্য এখন আর কেবল উত্তেজনা নয়, ইসরায়েলের সঙ্গে এক প্রকৃত আঞ্চলিক যুদ্ধে নিমজ্জিত। তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই কানি বলেন, এটা আর হুমকির পর্যায়ে নেই, আমরা এখন বাস্তব যুদ্ধে আছি, ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে। তিনি জানান, 2 বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনে চলছে নির্মম গণহত্যা। গাজা থেকে লেবানন, সিরিয়া থেকে ইয়েমেন, পুরো অঞ্চলেই ইসরায়েলের আগ্রাসন ছড়িয়ে পড়েছে। তার ভাষায়, হুমকি মানে ভবিষ্যতের সম্ভাবনা, কিন্তু এই আগুন তো এখন জ্বলছে। আঞ্চলিক ঐক্যের বার্তা। বাঘাই বলেন, এখন সব দেশ বুঝতে পারছে এই অঞ্চলের প্রধান বিপদ ইসরায়েল, তাই নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক বোঝাপড়া ও চুক্তি এখন সময়ের দাবি। তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতি বললেও হত্যাযজ্ঞ থামেনি। যুদ্ধবিরতি শুরু হওয়ার পরও 200 ফিলিস্তিনি নিহত, 600-রও বেশি আহত। তার অভিযোগ, যুদ্ধবিরতির গ্যারান্টাররাই এই হত্যার দায় এড়িয়ে যাচ্ছে। গণহত্যার অভিযোগ। বাঘাই জানান, গাজা অভিযানে এখন পর্যন্ত প্রায় 270 সাংবাদিক নিহত হয়েছেন, যা ইতিহাসে নজিরবিহীন। এটা যুদ্ধ নয়, এটা পূর্ণমাত্রার গণহত্যা। তিনি বলেন, জাতিসংঘ ও পশ্চিমা শক্তির নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করে তিনি সতর্ক করেন, তাদের নীরবতা ইসরায়েলকে আরও বেপরোয়া করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে প্রশ্ন উঠলে বাঘাই স্পষ্টভাবে বলেন, ওমানের মাধ্যমে কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি, কোনো আলোচনা শুরু হয়নি। তার অভিযোগ, মার্কিন যুক্তরাষ্ট্র কথায় শান্তির কথা বললেও কাজে আগ্রাসন চালাচ্ছে। জুন মাসে আমাদের দেশ মার্কিন ইসরায়েলে হামলার শিকার হয়েছে, বহু সেনা কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত। এই ক্ষত আমরা ভুলব না, তিনি বলেন। ইরানি মুখপাত্র আরও বলেন, আমরা যুক্তিসঙ্গত আলোচনায় বিশ্বাস করি, কিন্তু যুক্তরাষ্ট্র সে ভাষা বোঝে না।
তিনি মার্কিন পরমাণু নীতি নিয়ে কটাক্ষ করে বলেন, ট্রাম্প বলেছেন আমেরিকার এমন অস্ত্র আছে যা ১৫০ বার পৃথিবী ধ্বংস করতে পারে। এই শক্তি গর্বের নয়, বরং ভয়ঙ্কর। পশ্চিমা ভণ্ডামি নিয়ে ক্ষোভ। বাঘাই অভিযোগ করেন, পশ্চিমা শক্তিগুলো একদিকে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে হুমকি বলে, অন্যদিকে নিজেরা অস্ত্র বিস্তারের চুক্তি লঙ্ঘন করে চলছে। তিনি বলেন, তাদের মুখে নীতি, হাতে আগুন। বিশ্ব রাজনীতির নতুন সমীকরণ। ইরান এখন কেবল প্রতিরোধের প্রতীক নয়, বরং এক নতুন আঞ্চলিক ভারসাম্যের কেন্দ্রবিন্দু। বাঘাই বলেন, আমরা দেখি সিরিয়া, সুদান, লিবিয়া, যেখানে যেখানে মার্কিন হস্তক্ষেপ হয়েছে সেখানেই ছড়িয়েছে বিশৃঙ্খলা। তার ভাষায়, মাদক বা সন্ত্রাস দমনের নামে সার্বভৌমত্ব লঙ্ঘনের অধিকার কারণেই। শেষে তিনি সতর্ক করেন, যদি ন্যায় বিচার নীরব থাকে তাহলে অন্যায়েরই শাসন কায়েম হবে। তেহরানের বার্তা স্পষ্ট, ইরান আর প্রতিক্রিয়া জানাচ্ছে না, নেতৃত্ব নিচ্ছে। আর এই যুদ্ধে কথার চেয়ে দৃঢ় তাদের অবস্থান, আমরা থামব না। তেল ও সিংহাসনের দ্বৈরথ। খোমেনির ছায়া পেরিয়ে খামেনি। ট্রাম্পের চোখে কি কেবলই কালো সোনা? মধ্যপ্রাচ্যের এই খেলাটা পুরনো। এ যেন ফুটবলের মাঠে বারবার ফিরে আসা এক ক্লাসিক ডার্বি। ওয়াশিংটন বনাম তেহরান। পৃথিবী কাঁপানো কালো সোনা বা জ্বালানি তেল আলোচনার কেন্দ্রে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বাকযুদ্ধ তেহরানের দিকে তাক করা এক কঠিন ক্রস। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে তার কঠোর অবস্থান কেবল কথার কথা নয়, হোয়াইট হাউস ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের ইঙ্গিত দিয়ে যেন এক ফাউল কলের হুমকি দিয়েছে। ইসরায়েলকে নিরাপত্তা দেওয়ার নামে মধ্যপ্রাচ্য জুড়ে ট্রাম্পের প্রভাব বিস্তারের আকাঙ্ক্ষা স্পষ্ট, আর এই ক্ষেত্রে ইরানকে দমিয়ে রাখা তার প্রধান কৌশলগত লক্ষ্য। ইরানের ৩টি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালানোর নির্দেশনা দেওয়ার পর ট্রাম্পের মন্তব্য ছিল, শাসন ব্যবস্থার পরিবর্তন শব্দটি ব্যবহার করা রাজনৈতিকভাবে সঠিক নয়। তবে বর্তমান ইরানি শাসন ব্যবস্থার যদি দেশটিকে সঠিক পথে নিয়ে যেতে ব্যর্থ হয়, তাহলে কেন শাসন ব্যবস্থার পরিবর্তন হবে না? কিন্তু খামেনিকে সরাতে কেন মরিয়া ট্রাম্প? উত্তরটা লুকিয়ে আছে ৬০ বছর আগের এক বিশ্বাসঘাতকতার ইতিহাসে। এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে ১৯৫৩ সালের তেহরানের উত্তপ্ত রাজপথে। তখন গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক ইরানের জ্বালানি তেল জাতীয়করণের ঘোষণা দিয়েছিলেন। এটি ছিল ব্রিটিশ ঔপনিবেশ শক্তির জন্য এক লাল কার্ড। ব্রিটিশ সরকার যুক্তরাষ্ট্রের CIA-এর সহযোগিতায় এক অভ্যুত্থান ঘটিয়ে মোসাদ্দেকের পতন ঘটায়। এরপর ক্ষমতায় আসেন মোহাম্মদ রেজা পাহলভির নেতৃত্বাধীন শাহ সরকার, যা ছিল পশ্চিমা সমর্থিত পুতুল সরকার। এর ফলে ইরানের জ্বালানি খাত আবারও পশ্চিমাদের নিয়ন্ত্রণে চলে যায়। মোসাদ্দেকের পতন ছিল ইরানের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর এক গভীর ক্ষত। কিন্তু ইতিহাস পুনরাবৃত্তি হলো না। ১৯৭৯ সালে রেজা পাহলভির একনায়কতন্ত্রের বিরুদ্ধে ইরানিরা গর্জে ওঠে। ব্যবসা খাতে পশ্চিমাদের প্রভাব মেনে নিতে না পেরে শুরু হয় ইসলামী বিপ্লব। কঠোর আন্দোলনের মুখে শাহ দেশ ছেড়ে পালাতে বাধ্য হন এবং এখানেই খেলার মোড় ঘুরে যায়। ক্ষমতায় আসেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। খোমেনির নেতৃত্বাধীন ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পর পশ্চিমারা আর ইরানে নিজেদের সুবিধা আদায় করতে পারেনি। ১৯৭৯ সালের এই বিপ্লব ছিল পশ্চিমের জাল ছিন্ন করার চূড়ান্ত মুহূর্ত। ইরানের শক্তির নতুন মানচিত্র। বর্তমানে ট্রাম্পের ক্রোধের কারণটি স্পষ্ট। ইরানের দ্বিতীয় ও বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাথেও যুক্তরাষ্ট্র সম্পর্ক গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। ইরানের তেলের বাজার এখন চীন ও রাশিয়ার সাথে সম্প্রসারিত হচ্ছে, যা হোয়াইট হাউসের জন্য অসহনীয়। ইরানের শক্তি এখন কেবল তার বিপুল জ্বালানি ভাণ্ডারে সীমাবদ্ধ নয়, তার আসল শক্তি আঞ্চলিক প্রভাব। লেবানন থেকে ইয়েমেন পর্যন্ত তেহরানের বিস্তৃত সামরিক ও রাজনৈতিক প্রভাব মার্কিন মধ্যপ্রাচ্য নীতির জন্য বড় চ্যালেঞ্জ। অর্থনৈতিক নমনীয়তা। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন ও রাশিয়ার মতো বড় অর্থনৈতিক শক্তির সাথে ইরানের তেলের বাণিজ্য বজায় রাখা। ট্রাম্পের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে কিনা সে প্রশ্ন থেকেই যায়। কিন্তু ১৯৫৩ সালের সেই অভ্যুত্থানের পুনরাবৃত্তি করতে চাইলে ট্রাম্পকে বুঝতে হবে এটি ১৯৭৯ সালের পরের ইরান, যা নিজের কালো সোনার উপর থেকে পশ্চিমাদের হাত সরিয়ে রাখতে শিখেছে। জ্বালানি তেলের লোভ ট্রাম্পকে তাড়া করে বেড়াচ্ছে, তবে খামেনির ইরানের জাল ছিন্ন করা মোটেও সহজ হবে না।
মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এখন চলছে ঐতিহাসিক ক্ল্যাশ। এক প্রান্তে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা, হাতে নিষেধাজ্ঞার ফ্ল্যাগ। অন্য প্রান্তে তেহরানের দুর্গে প্রবেশ করেছে প্রাচ্যের দুই শক্তি, চীন ও রাশিয়া। এ যেন স্নায়ু যুদ্ধের রিম্যাচ নয়, বরং নতুন এক ট্রাই জংশন এর জন্ম। ইরানকে কোণঠাসা করার জন্য ইসরায়েল ও পশ্চিমা বিশ্ব যখন মরিয়া, তখনই তেহরান থেকে ভেসে এলো এক শক্তি প্রদর্শনের সংকেত। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর বেলায়েত স্পষ্ট জানিয়ে দিলেন, ইরান এখন আর একা নয়। চীনের রাষ্ট্রদূতের সাথে বৈঠকে তিনি ঘোষণা করেছেন, মস্কো, বেইজিং ও তেহরান নতুন বিশ্ব ব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তার কথায় ইরান ও চীনের সম্পর্ক ঐতিহাসিক ভিত্তি, অভিন্ন স্বার্থ ও রাজনৈতিক স্বাধীনতার উপর প্রতিষ্ঠিত। এই বার্তা কেবল কূটনৈতিক সৌজন্য নয়, এটি পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে এক খোলামেলা চ্যালেঞ্জ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় উদ্বেগের কারণ কি? উত্তরটা দুটি দীর্ঘমেয়াদী চুক্তিতে। এক, চীনের ২৫ বছরের কৌশলগত চুক্তি। ২০২২ এই চুক্তির মাধ্যমে ইরান বাণিজ্যিক ও প্রতিরক্ষা সহ বিভিন্ন খাতে চীনের কাছ থেকে বিপুল সহযোগিতা পাবে। তেল ও গ্যাসের বিনিময়ে চীন ইরানের অবকাঠামোতে বিনিয়োগ করবে, যা মার্কিন নিষেধাজ্ঞাগুলোকে অকার্যকর করে দিতে পারে। তেল ও গ্যাসের বিনিময়ে চীন ইরানের অবকাঠামোগুলোতে বিনিয়োগ করবে, যা মার্কিন নিষেধাজ্ঞাগুলোকে অকার্যকর করে দিতে পারে। ২, রাশিয়ার সাথে ২০ বছরের চুক্তি। প্রেসিডেন্ট পুতিনের সাথে এই চুক্তিতে তেহরান ও মস্কোর সম্পর্ক সামরিক খাতে নতুন উচ্চতায় পৌঁছেছে। সবচেয়ে বড় গেম চেঞ্জার হল রাশিয়া ইরানকে ৪৮টি সুখোই সু-35 মাল্টিরোল যুদ্ধবিমান দিতে চলেছে। যখন ইউরোপের ট্রয়ি, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র জাতিসংঘের মাধ্যমে ইরানের ওপর বাণিজ্যিকভাবে চাপ সৃষ্টি করছে, তখন এই চুক্তিগুলো যেন ইরানের হাতে প্রতিরোধের বর্ম তুলে দিল। যুদ্ধবিমান ও বিশ্ব ব্যবস্থার পালাবদল। পশ্চিমারা যখন ইরানকে পারমাণবিক ইস্যুতে আলোচনার টেবিলে আনার জন্য নিষেধাজ্ঞা জারি করছে, তখন চীন ও রাশিয়া ইরানকে নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার পথ এবং সামরিক শক্তি বৃদ্ধির রসদ জুগিয়ে চলেছে। ইরান ও রাশিয়ার সম্মিলিত শক্তি। ইরানের ক্ষমতা, আঞ্চলিক প্রভাব, নিজস্ব ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির বিকাশ এবং দীর্ঘমেয়াদী পশ্চিমা চাপ সহ্য করার ক্ষমতা। রাশিয়ার ক্ষমতা, সামরিক প্রযুক্তি, পারমাণবিক সহায়তা এবং আন্তর্জাতিক ফোরামে ইরানের ঢাল হিসেবে কাজ করা। বিশেষজ্ঞরা বলছেন, ইরানকে সু-35 যুদ্ধবিমান দেয়া মানে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আনা। ইরানের প্রতিরক্ষা শক্তি বহুলাংশে জোরদার হবে, যা ইসরায়েলের বিমান শ্রেষ্ঠত্বকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে। পশ্চিমাদের স্বপ্ন ছিল ইরানকে কোণঠাসা করে রাখা, কিন্তু মস্কো ও বেইজিংয়ের আগমন সেই খেলার মাঠটাই বদলে দিয়েছে। ইরান এখন আর বিচ্ছিন্ন নয়, সে এখন বহু মেরু বিশিষ্ট নতুন বিশ্ব ব্যবস্থার কেন্দ্রে দাঁড়িয়ে থাকা এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বেলায়েতি যেমনটা বলেছেন, আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়নের জন্য তিন পক্ষের সহযোগিতা আরও সম্প্রসারণ করতে হবে। এটি কেবল একটি জোট নয়, এটি পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে একটি পাল্টা রণনীতি। পশ্চিমারা কি মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব ধরে রাখতে পারবে, নাকি এই প্রাচ্যের গ্র্যান্ড অ্যালায়েন্স এক নতুন যুগের সূচনা করবে? নিঃসন্দেহে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কপালে এখন গভীর ভাঁজ, কারণ খেলার নিয়ম এখন বদলে যাচ্ছে, আর এই খেলার ফল কেবল মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বকেই প্রভাবিত করবে। পশ্চিমের আকাশে এখন ঘন মেঘ। পারস্য উপসাগরীয় দেশটির এক সামরিক নেতার ঘোষণা যেন সেই মেঘে বিদ্যুতের ঝলকানি। ইরানের মাটি এখন সম্পূর্ণ নিরাপদ। হঠাৎ এই আত্মবিশ্বাসী সুর কেন? একে কেবলই রণহুঙ্কার, নাকি যুদ্ধবিরতির আড়ালে তেহরান পৌঁছে গেছে এক নতুন অস্পৃশ্য সামরিক উচ্চতায়? আন্তর্জাতিক বিশ্লেষকদের কপালে তাই এখন স্পষ্ট ভাঁজ, কারণ এ হলো সেই দেশের বার্তা যার ভাণ্ডারে লুকিয়ে আছে ৬০% পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুদ। সামরিক উচ্চতার এক নতুন দিগন্ত। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের IRGC এর মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনির বক্তব্য শুধু সতর্কবার্তা নয়,
তিনি দ্বিধাহীনভাবে ঘোষণা করলেন, আমাদের দেশ সামরিকভাবে আরও প্রস্তুত এবং শত্রুদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC এর মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনির বক্তব্য শুধু সতর্কবার্তা নয়, তিনি দ্বিধাহীনভাবে ঘোষণা করলেন, আমাদের দেশ সামরিকভাবে আরও প্রস্তুত এবং শত্রুদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে। তার সাফ কথা, ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন ঘটলে শত্রুপক্ষকে আরও কঠিন পরাজয় বরণ করতে হবে। তার এই বক্তব্যকে সাধারণ হুমকি বলে উড়িয়ে দেওয়া কঠিন। কেন? কারণ এর কিছুদিন আগেই পারস্য উপসাগরীয় দেশটি ঘোষণা করেছে তারা নাকি আগের চেয়েও শক্তিশালী পারমাণবিক স্থাপনা তৈরি করেছে। জেনারেল নাইনি মনে করিয়ে দিয়েছেন, গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরানের ওপর চাপিয়ে দেয়া 12 দিনের যুদ্ধ ছিল একটি ষড়যন্ত্র, আর সেই যুদ্ধেই নাকি ন্যাটো ও সেন্টকম এর বিরুদ্ধে একা দাঁড়িয়েও ইরান শত্রুদের ভয়াবহ পরাজয় বরণ করতে বাধ্য করেছিল। যে দেশের কাছে 100 কেজিরও বেশি 60% পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে, তাদের এমন ঘোষণা স্বাভাবিকভাবেই বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করে। পারমাণবিক বোমা তৈরির জন্য সাধারণত 90% সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয়, কিন্তু 60% ইউরেনিয়াম মজুত থাকা মানেই তেহরান সেই লক্ষ্যের একেবারে দোরগোড়ায়। বহু বিশেষজ্ঞের মতে ইরানের মাটির গভীরে তৈরি ফর্দর মতো সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা কার্যত অসম্ভব। এই ভূগর্ভস্থ প্রতিরক্ষা ব্যবস্থার কারণেই ইরানের দাবি তাদের ভূমি এখন নিরাপদ। পশ্চিমা শক্তিগুলো স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন। এই ঘোষণাকে তারা আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে দেখছে। তাদের আশঙ্কা, ইরান এই সামরিক আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে পারমাণবিক বোমা তৈরির পথে আরও দ্রুত হাঁটতে পারে। যদিও ইরান বরাবরই তাদের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে, তবে 60% ইউরেনিয়ামের মজুত এবং নতুন করে সামরিক উচ্চতার ঘোষণা কূটনৈতিক টেবিলে নতুন করে চাপ সৃষ্টি করেছে। প্রশ্ন হলো, যুদ্ধবিরতির এই নীরব সময়ে ইরান কি সত্যিই সেই সামরিক গভীরতা অর্জন করেছে যেখানে পশ্চিমা শক্তির আঘাত পৌঁছানো কার্যত অসম্ভব, নাকি এটি কেবলই মনোবলে চিড়ি ধরানো এক কৌশল? ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনর্গঠনের ঘোষণা দিয়েছে ইরান। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা পরিদর্শনের সময় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, এসব স্থাপনা আগের চেয়ে বেশি শক্তিশালীভাবে পুনর্নির্মাণ করা হবে। তিনি আরও বলেন, ইরানের কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের ইচ্ছা ছিল না, এখনও নেই। প্রেসিডেন্ট পারমাণবিক স্থাপনাগুলোর সর্বশেষ অবস্থা সম্পর্কে ব্রিফিং গ্রহণ করেন। তিনি সতর্ক করে বলেন, কোনো স্থাপনা ধ্বংস হলেও ইরান পিছু হটবে না, কারণ ইরানি বিজ্ঞানীরা প্রয়োজনীয় সকল জ্ঞান ও দক্ষতা অর্জন করে রেখেছেন। মাদুরো ড্রোন যুদ্ধ, আমেরিকার উঠোনে উত্তেজনার মেঘ। নিকোলাস মাদুরোর ভেনেজুয়েলা যেন এক রাজনৈতিক দাবানল। হোয়াইট হাউসের নাকের ডগায় ক্যারিবীয় সাগরে এক নতুন সামরিক খেলার মঞ্চ প্রস্তুত হচ্ছে, যার নেপথ্যে রয়েছে ইরানের ছায়া, আর তাতে জ্বালানি যোগাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তার কড়া অবস্থান। এ যেন এক ভূ রাজনৈতিক থ্রিলার, যেখানে প্রতিটি চালই এক একটি অনিশ্চিত মোড়। মার্কিন উঠোনে যুদ্ধের মেঘ জমা হচ্ছে। ওয়াশিংটন পোস্ট ও নিউজ উইকের বিস্ফোরক রিপোর্টগুলি এক গোপন চুক্তির পর্দা উন্মোচন করেছে। ভেনেজুয়েলা নাকি ইরানের কাছ থেকে চেয়েছে অত্যাধুনিক ড্রোন, সেই ড্রোন যা ইউক্রেনের রণাঙ্গনে কুখ্যাত শাহেদ নামে পরিচিত। কারাকাসের পরিবহন মন্ত্রী 1000 কিলোমিটার পাল্লার ড্রোন চেয়েছেন বলে খবর। এ যেন দূর থেকে ছোড়া এক নীরব ক্ষেপণাস্ত্রের দাবি। ইরান ও মাদুরো এক নতুন সামরিক যুগলবন্দি। ইরানের ড্রোন বিশেষজ্ঞ ফ্যাবিয়ান হিঞ্চ বলেছেন, তেহরানের কাছে অত্যন্ত সমৃদ্ধ সিস্টেম পোর্টফোলিও আছে যা তারা কারাকাসকে দিতে পারে। ভাবুন তো, ইউক্রেন যুদ্ধে আলোড়ন সৃষ্টিকারী তুর্কি নির্মিত বিয়ারাক্তার TB2 এর অ্যানালগ মোহাজের 6 কিংবা সুদূর নজরদারির জন্য মোহাজের 2, এগুলো কি তবে পৌঁছাতে চলেছে ভেনেজুয়েলার উপকূলে? আরও আছে 600 মাইলেরও বেশি পাল্লার শাহেদ 131 ড্রোন। এগুলি যদি সত্যিই মার্কিন সীমান্তে মোতায়েন হয়, তবে পরিস্থিতি অকল্পনীয় উত্তেজনার দিকে মোড় নেবে।
মাদুরো কি তবে সত্যিই আমেরিকার সামরিক ঘাঁটিগুলোর ওপর দিয়ে মৃত্যুর বীজ ছড়াতে চাইছেন? ক্যারিবীয় সাগরে আমেরিকান ঘাঁটির ঘুম কেড়ে নেওয়া হুমকি। মার্কিন সামরিক ঘাঁটিগুলো, বিশেষত পুয়ের্তো রিকোর ফোর্ট বুচালান, ক্যাম্প সান্তিয়াগো এবং মুনিজ ইয়ার ন্যাশনাল গার্ড বেস সবই এখন আক্রমণের পরিসরের মধ্যে। শুধু তাই নয়, কিউবার কুখ্যাত গুয়ান্তানামো উপসাগরে মার্কিন ঘাঁটিও বাদ যাচ্ছে না। এই ড্রোনগুলি যদি একবার উড়ে যায়, তবে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা কি তাকে রুখতে পারবে? ওয়াশিংটন এখন যেন উদ্বেগজনক নীরবতার মধ্যে। তবে কি মাদুরো একা নন? তিনি যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের শি জিনপিংয়ের কাছেও বর্ধিত সামরিক সহযোগিতা চেয়েছেন, তা এই নাটকে নতুন মাত্রা যোগ করেছে। ট্রাম্পের বিরুদ্ধে মাদুরো যেন প্রতিদ্বন্দ্বীদের সমাবেশ ঘটিয়েছেন। রাশিয়া থেকে সুখোই যুদ্ধ বিমানের সংস্কার এবং চীন থেকে রাডার শনাক্তকরণ ব্যবস্থার দ্রুত উৎপাদন। মাদুরো তার দেশকে দুর্গের মতো করে গড়ে তুলতে চাইছেন। মার্কিন যুক্তরাষ্ট্রও বসে নেই। তারা রুজভেল্ট রোডস নৌ স্টেশন পুনরায় চালু করেছে এবং রাফায়েল হার্নান্দেজ এবং হেনরি ই রোহেলসেন বিমানবন্দরে রানওয়ে সক্ষমতা বাড়াচ্ছে। এগুলি ভেনেজুয়েলার উপকূল থেকে মাত্র 500 মাইল দূরে, অর্থাৎ প্রতি আক্রমণের প্রস্তুতি চলছে জোর কদমে। মাদুরো কি সত্যিই তার এই ড্রোন ডিপ্লোম্যাসি দিয়ে ট্রাম্পকে চ্যালেঞ্জ জানাতে পারবেন, নাকি ক্যারিবীয় সাগরে ভেসে বেড়ানো মার্কিন বিমানবাহী রণতরীগুলোই শেষ পর্যন্ত এই খেলার চূড়ান্ত রেফারি হবে? ইতিহাস সাক্ষী, আমেরিকার উঠোনে এমন বিপজ্জনক খেলা এর আগে কেউ খেলতে সাহস দেখায়নি। মাদুরোর এই চাল কি তাকে বীরত্ব দেবে, নাকি অনিবার্য পতনের দিকে ঠেলে দেবে? উত্তর দেবে সময়। কিন্তু আপাতত উত্তেজনার পারদ চরমে। গাজার রাফায় মাটির গভীরে এক রাজনৈতিক টাইম বোমা টিকটিক করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যার ডাকনাম বিবি, মুখোমুখি দাঁড়িয়েছেন এক কঠিন আমেরিকান চাপের। আর এই চাপের উৎস স্বয়ং ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস। খবর আসছে, মার্কিন যুক্তরাষ্ট্র নাকি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফকে বাধ্য করছে এক চাঞ্চল্যকর কাজ করতে। সুড়ঙ্গে আটকে থাকা হামাস যোদ্ধাদের নিরাপদ পথ করে দিতে হবে। মধ্যপ্রাচ্যের একজন কূটনীতিক টাইমস ইসরায়েলে এই বিস্ফোরক দাবি করেছেন। দক্ষিণ গাজার হলুদ রেখার ইসরায়েলি নিয়ন্ত্রিত পাশে এক সুড়ঙ্গে প্রায় 100 থেকে 200 হামাস কর্মী আটকা পড়েছে বলে জানা গেছে। আর তাদের যেন কোনো ক্ষতি না হয় সেই মর্মে তাদের ক্ষতি করো না বার্তা এসেছে ওয়াশিংটন থেকে। ট্রাম্পের 20 দফা ফর্মুলা, হামাসের জন্য সাধারণ ক্ষমা। এই উদ্যোগ আসলে গাজা সংঘাতের অবসানের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা সূত্রের অংশ। এই সূত্রে বলা হয়েছে যে হামাস সদস্যরা শান্তিপূর্ণ সহাবস্থান এবং অস্ত্রত্যাগের প্রতিশ্রুতি দেবে, তাদের সাধারণ ক্ষমা দেওয়া হবে। যোদ্ধারা কিরিয়াত গ্যাটে মার্কিন নেতৃত্বাধীন কেন্দ্রে তাদের অস্ত্র জমা দেবে। তারপর তাদের হয় নিরাপদে অন্য দেশে চলে যেতে দেয়া হবে, অথবা হলুদ রেখার পশ্চিমে হামাস নিয়ন্ত্রিত অঞ্চলে ফিরে যেতে দেয়া হবে। এ যেন এক বিস্ময়কর প্রস্তাব, শত্রুদের জন্য মুক্তির দরজা খুলে দেয়া। নেতানিয়াহু সেপ্টেম্বরে এই কাঠামোগত প্রস্তাবটি মৌখিকভাবে গ্রহণ করেছিলেন বটে, কিন্তু হামাসকে নিরাপদ যাত্রা প্রদান এর বিষয়টি তখন থেকেই ছিল অমীমাংসিত। ইসরায়েল এখন এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করছে। তাদের সাফ কথা, অনেক হামাস যোদ্ধা আক্রমণের জন্য দায়ী, তাই আইডিএফ তাদের হেফাজতের প্রয়োজন। ট্রাম্পের প্রস্তাবে সায় দেওয়া মানে যুদ্ধাপরাধীদের হাত ছেড়ে দেয়া, যা নেতানিয়াহুর জন্য এক রাজনৈতিক আত্মহত্যা। তবে এই টানাপোড়েনের মূলে রয়েছে হামাসের অদম্য সামরিক শক্তি। গাজার মাটির তলায় তাদের রয়েছে সুড়ঙ্গের বিশাল এক অদৃশ্য দুর্গ বা টানেল নেটওয়ার্ক। এই টানেলগুলোই তাদের দীর্ঘকাল ধরে লড়াই করার প্রধান অস্ত্র, যা ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য এক বিশাল মাথা ব্যথা। বিশেষত রাফা এর সুড়ঙ্গ নেটওয়ার্ক এতটাই গুরুত্বপূর্ণ যে ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তারা লেফটেন্যান্ট হাদার গোল্ডিনের মৃতদেহ উদ্ধারের সময় টানেলে আঘাত করা এড়িয়ে গেছেন, এই আশঙ্কায় যে তার অবশিষ্টাংশ হারিয়ে যেতে পারে। যদিও পরে এই দাবি প্রত্যাহার করা হয়, কিন্তু এটি স্পষ্ট করে যে হামাসের এই মাটির তলার সাম্রাজ্য ইসরায়েলকে কতটা চিন্তায় রেখেছে। হামাসকে মুক্তি দিয়ে কি ইসরায়েলকে ট্রাম্পের শান্তি পরিকল্পনা মেনে নিতে হবে, নাকি নেতানিয়াহু তার দেশের নিরাপত্তা রক্ষায় অনড় থেকে আমেরিকার বিরুদ্ধে এই কূটনৈতিক যুদ্ধ চালিয়ে যাবেন?
গাজার মাটিতে হামাস যোদ্ধাদের ভাগ্য এখন নির্ভর করছে ওয়াশিংটন, তেল আভিভ এবং রাফায়ের সুড়ঙ্গের ত্রিমুখী দ্বন্দ্বে। শুধুমাত্র সময়ের ব্যাপার, আবারও কি জ্বলে উঠছে ইরান ইসরায়েল যুদ্ধের আগুন? মধ্যপ্রাচ্যের আকাশ আবারও ভারী, বাতাসে যুদ্ধের গন্ধ। বিশ্লেষকরা বলছেন এটা কেবল সময়ের ব্যাপার। নতুন এক বিস্ফোরক প্রতিবেদন ছুড়ে দিয়েছে নিউ ইয়র্ক টাইমস। দাবি, ইরানের হাতে এখন 11টি পারমাণবিক বোমা তৈরির মতো ইউরেনিয়াম আছে, যে প্রমাণে কেঁপে উঠেছে ওয়াশিংটন, আতঙ্কে দুলছে তেল আভিভ। আর তবুও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে গর্ব, আমরা ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস করেছি। তিনি বলেন, অপারেশন মিডনাইট হ্যামারে 7টি B-2 বোমারু বিমান উড়েছিল, 14টি বোমা পড়েছিল ইরানের গোপন স্থাপনায়, সব ধ্বংস। কিন্তু বাস্তব বলছে অন্য কথা। কয়েক মাস পরেই নিউ ইয়র্ক টাইমস জানায়, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো এখনও টিকে আছে। মার্কিন ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হলেও ইরানের মূল ইউরেনিয়াম মজুদ বেঁচে আছে। একই সঙ্গে রহস্য আরও ঘনীভূত হয়েছে। কোথায় লুকিয়ে আছে সেই প্রাণঘাতী ভাণ্ডার? ইসরায়েল বলছে ইরান সেগুলো সরিয়ে নিয়েছে গোপন স্থানে। তেহরান বলছে সব ধ্বংস হয়েছে, কিন্তু গোয়েন্দারা বলছেন ইরানের পাহাড়ের নিচে গড়ে উঠছে নতুন এক কেন্দ্র, পিকাক্স মাউন্টেন। সেখানে চলছে 24 ঘন্টা সমৃদ্ধকরণের কাজ। বিদ্যুৎ, লোহার শব্দ, যন্ত্রের গর্জন, সব মিলিয়ে প্রস্তুত হচ্ছে এক নতুন শক্তি। ইরান আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশাধিকার দিচ্ছে না, বিশ্ব তাকিয়ে আছে আর তেহরান নীরবে কাজ করছে। ফলে তৈরি হয়েছে এক বিপজ্জনক অচলাবস্থা। কোনো আলোচনা নেই কোনো তদারকি, শুধু আছে ভয়, রোষ আর অপেক্ষা। গালফের দেশগুলো এখন ঘুমাতে পারছে না। সৌদি আরব ও মিশর আমেরিকার দ্বারে দ্বারে ঘুরছে। তাদের আশঙ্কা, ইসরায়েল শিগগিরই আবার আঘাত হানবে। আর ইরান যদি প্রতিশোধ নেয়, তবে সেই আগুন ছড়িয়ে পড়বে মরুভূমি জুড়ে। ইরানের ক্ষেপণাস্ত্র কারখানাগুলো আজ নিদ্রাহীন, রাতভর কাজ করছে হাজার ইঞ্জিনিয়ার। গোয়েন্দা সূত্র বলছে, ভবিষ্যতের যুদ্ধে ইরান 2000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপে প্রস্তুত। প্রতি ঘন্টায় তৈরি হচ্ছে নতুন অস্ত্র। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই সতর্ক করেছেন, ইসরায়েল যদি আবার ভুল করে তার ফল হবে ভয়াবহ। এদিকে ইরানের ভেতরেও দ্বন্দ্ব বাড়ছে। কেউ বলছে আলোচনায় ফিরে যাওয়া উচিত, অন্যরা বলছে এখন সময় প্রতিশোধের। তবু এক জিনিসে সবাই একমত, ইরান আজও দাঁড়িয়ে আছে, ক্ষতবিক্ষত কিন্তু অদম্য। বিশেষজ্ঞরা বলেন, ইরানের পরমাণু কর্মসূচি ক্ষতিগ্রস্ত হলেও ধ্বংস হয়নি, আর সেটাই বিশ্বের উদ্বেগ। আয়াতুল্লাহ খামেনির কণ্ঠে এখন অগ্নিবাণী, আমেরিকা কখনোই শান্তি চায় না, ওরা চায় আত্মসমর্পণ। এই বক্তব্যের পর নতুন করে বন্ধ হয়েছে সব আলোচনা। এখন গালফের রাজ্যগুলো তাদের প্রতিরক্ষা জোরদার করছে। গাজা নিয়ে দৃষ্টি সরিয়ে রাখলেও সবাই জানে, ইরানের ঝড় এলে কেউ রেহাই পাবে না। ইসরায়েল বলছে আমরা প্রস্তুত, ইরান জবাব দেয় আমরাও। আর এই দুই শব্দের মাঝেই কাঁপছে মধ্যপ্রাচ্য। ক্ষেপণাস্ত্র লোড, জ্বালানি প্রস্তুত। আকাশ যেন নিঃশ্বাস আটকে রেখেছে, কারণ সবাই জানে যুদ্ধ এখন শুধু সময়ের অপেক্ষা।